চাইছে ৭,০৫০ টাকা তার মৃত্যুর দাম, তার জীবনটার দাম কি ৭,০৫০ টাকা? আপনারা পারতেন তাকে অক্সিজেন দিয়ে বাঁচে রাখতে, পরবর্তীতে তার ফ্যামিলি লোকজন সে সুস্থ হওয়ার পর তারা যা সেই অক্সিজেনের দামটা পেমেন্ট পরিশোধ করতে পারে, কিন্তু আপনারা সেটা করেন নাই। কেন করেন নাই? আসলে এই হসপিটালগুলোতে অনেক টাকা চক্র আছে, যেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা সঠিকভাবে আসলে এগুলো যাচাই বাছাই করে না, যার কারণে মৃত্যুগুলো মানে কন্টিনিউসলি ঘটে থাকে। সেদিন পরপর ৩টা মৃত্যু ঘটছে। এই মৃত্যুগুলো কেন ঘটছে এগুলো শরীর তদন্ত করা দরকার। এখন আমি যদি বলি এটা আমার দোষ হয়ে যাবে, কারণ অনেক কথা বলতে হয় না। আপনারা সবাই জানেন এই বৈষম্যবিরোধী আন্দোলনের পর একজন এক এক দাবি দাবা নিয়ে সবাই সরকারের কাছে আবেদন করতেছে। তো আপনাদের ডাক্তারদের কি কোনো মানে দাবি দাবার জন্য কোনো ঠিক পাচ্ছিলেন না, যার কারণে 3টা মৃত্যু, 3জন মৃত্যুর মাধ্যম দিয়ে আপনারা আপনাদের দাবি দাবাগুলো তুলে ধরলেন। এটা কেমন বিচার, এটা কেমন অবিচার? হ্যাঁ, আমরা ডাক্তারের পক্ষে আছি সবসময় ছিলাম এবং থাকবো, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না যে আপনাদের চিকিৎসার অবহেলার কারণে এই ছোট ছোট বাচ্চাদের জীবনগুলো এইভাবে চলে যাবে। তো আমি বেশি কিছু বলবো না, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা সঠিক তদন্ত করবেন এবং যাদের নামে মিথ্যা মামলা প্রচার করা হয়েছে এই মিথ্যা মামলা তুলে নেওয়ার অভিযোগে তাদেরকে মুক্তি দান করবেন। আর আমরা সবাই মৃত্যুর জন্য দোয়া করবো, মৃত্যুর জন্য যাতে সর্বোচ্চ মাকাম দান করে মহান আল্লাহ তাআলা, আর মৃত্যুর পরিবার এই শোক থেকে বয়ে ওঠার জন্য আল্লাহ জন্য তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। তো সবাই ভালো থাকবেন, আর কিছু না বলি। আসসালামু আলাইকুম। খুব ভালো হয়েছি, আমার এলাকার ছেলে আমার মাতৃ সবাই ও সবসময় গান বাজনায় সঙ্গে থাকতো, কোনোদিন জীবনে আমি হাতে লাগছে না। তো তার বিরুদ্ধে এরকম এডুকেশন আসলে একদম ফ্রেন্ড মারা গেলে তার ক্লোজ ফ্রেন্ডরা একটু হাইপার হয়ে যেতে পারে, কিন্তু তাই বলে আপনাদেরকে পরিপাটা বানানো হয়েছে। ডাক্তাররা দফা দিয়ে দিল তাদেরকে আটকানোর জন্য, তাদেরকে আটকা দেওয়ার জন্য আপনি তাদেরকে আমার মাথায় আসে না। আপনারা এসব বিষয়ে রাজনীতি বন্ধ করেন, আপনারা মানুষকে পরিপাটা বানানো বন্ধ করুন। এরকম জীবনে একটা গর্বের বিষয়, সেই ছেলেটাকে কখনো জেলে আপনারা আটকে রাখতে পারেন না। তার আমরা নিঃশর্ত মুক্তি চাই এবং তার আশেপাশে যারা 4 জনের নাম, 7 জনের নাম দিয়েছেন, অজ্ঞাত করেছেন, এই মামলার আপনারা মামলা দিয়ে কে করেছেন তার বিচার করুন, কিন্তু এই এদেরকে আপনারা করতে পারেন না। পুরো সময়টা ধরে সরকার ওখানে লাইভ করেছে, যদি একটা মানুষ ওখানে কিছু অনেকে কিছু করে সেখানে সে ইলেকট্রনিক ফুটেজ ছেড়ে যাবে না, সে ওখানে ভিডিও করবে না। এটা এই কমন সেন্সটা তাদের আছে, তারা ভার্সিটি কোনো স্টুডেন্ট, এতটুকু আপনাদের বোঝা উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে যাবে আমার ছেলে আমি চাই যে আমার ছেলের মতো যেন আর কোনো মেয়েদের কাজ করে চাই আপনি যাতে হ্যাঁ এটা আমার দাবি যে সুস্থ তদন্ত করে বিচার চাই। আর যাদের মিথ্যা মামলাতে হয় যারা আছে তাদেরকে গ্রেফতার করা হবে, এটাই আমার দাবি। আচ্ছা ঠিক আছে, বাদ দেন মাথায় পানি দেন একটু নয়, একটাই ছেলে তো। আমি ছুটতে ছুটতে গেছি, পাই না রাস্তার মানুষ
আমার ভাই ছাত্র আন্দোলনের সবার আগে গেছে নির্মূল দোষের কথা আমরা সবাই জানি ওকে কোনোভাবেই আটকানো যায়নি ও ছাত্র আন্দোলনের সবার আগে গেছে ডক্টরি হাসিনা দেওয়ার আগে ও সবার আগে পতাকা হাতে নিয়ে বেঁধেছে কেউ চলে গেছে আমো আমরা স্বাধীন হয়ে গেছি আমো আমো তুমি বিরাটি রান্না করো আমো আমার ভাই এই যে এত আন্দোলন করলো আর আমাদেরকে সন্ত্রাসী নামে দেওয়া হইলো এটা কোন দেশের স্বাধীনতা আমরা কি স্বাধীনতা চাইছি যে স্বাধীনতা আগে ছিল না সেই স্বাধীনতা এখন নেই। আমাদের মতো কথা বলবে আমাদের ভাইরা যখন পরবর্তী দিন জানতে পারে, প্রথম দিন কিন্তু আমাদের কেউ জানতোই না কিন্তু মারা গেছে কিনা। পরের দিন যখন জানতে পারে তখন তারা সবাই ঢাকা মেডিকেলে যখন যায় এবং ঢাকা মেডিকেলের রোগীর লোকজনরা তাদেরকে এইভাবে বলে যে কালকে রাত্রে এইভাবে একজনকে নিয়ে আসা হয়েছে এবং এইভাবে সে মারা গেছে। এবং আমাদের সাথে যে নিলয় ভাইয়ের কথা আমরা বলতেছি, তিনি কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে। নিলয় ভাইয়ের বক্তব্য অনুযায়ী যে লোকটি আগের 3 মিটার দিয়ে দীপ্তর ব্লাড পাস মেপে গেছিল, পরের দিন সেই লোকটি রুম ঝাড়ু দিচ্ছিল, ওয়ার্ড ঝাড়ু দিচ্ছিল পরের দিন। এটা দীপ্তর ব্লাড দেওয়ার পর যখন দীপ্তর বিউটির বন্ধু বান্ধব সহ আমাদের গাইবান্ধার কিছু ছেলেপেলে বন্ধু বান্ধব ঢাকায় ছিল, ওরা সবাই ডাক্তার ইমরান তখন ডিউটিতে ছিলেন, ওনার কাছে জানতে চায়। উনি তখন বললেন যে বিদ্যুৎ ছাড়া এটা কোনো উত্তর দেওয়া সম্ভব না এবং 201 নম্বর রুমের অর্থাৎ ওটি রুমের গেটে আমাদের সবাইকে দেখে ভিতর থেকে ডাক্তার আল্লাহ আশরাফি বের হয়ে আসে আমাদের সবাইকে দেখে এবং উনি আমাদেরকে ডিরেক্টর স্যারের রুমে যাওয়ার কথা বলেন এবং ফোন চাচ্ছিলেন। ডিরেক্টর স্যারের রুমে যখন আমরা গেলাম তখন ওখানে আমাদের সবাই ডিরেক্টর স্যারের রুমের কিছু ব্যতীত কোনো কিছুতে হাত দেয় নাই। যদি তারা এটা প্রমাণ করতে পারে, যদি কেউ ডাক্তারের গায়ে হাত তুলে থাকে, কোনো কিছু ভেঙে থাকে, তাহলে এটা যথাযথ বিচার হবে। যাদের যাদের নাম বলা হবে তারা আত্মসমর্পণ করবে, আমি এটা কথা দিচ্ছি। এবং আমি নিজ দায়িত্বে বলতেছি 201 নম্বর রুম ওই রুমে আমাদের একজন রোগিনী এবং ব্রিগেডিয়ার জেনারেল ওখানে আসাদুজ্জামান স্যার ছিলেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিপদের মধ্যে ওই ওয়ার্ড বয় এবং বিধিগত ডাক্তাররা আমরা বিচার করে দিব তোমাদেরকে। কিন্তু রাতের পরে আর 2টা ঘটনা ঘটার পর কিভাবে কাকতালীয় হবে আমরা পরের দিন আসামি হয়ে গেলাম। আর যারা আসামি হওয়ার কথা ছিল তারা এখন স্ট্রাইক করে আমাদের এরকম সমস্যা তৈরি করতেছে। আপনারা বাকিটা এখন আমাদের মতো এই 2টা রুমে মৃত্যু হয়েছে। 98 নম্বর রুমে যখন মৃত্যুকে প্রথম নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা তখন ওখানে অনেকটা ছিল। তাদের মধ্যে ছিল ডাক্তার ইমরান এবং ডাক্তার আল মাশরাফি। এনারা 2 জন ব্যতীত বাকি সবাই একমত ছিল যে ওনার অপারেশন এখনই করতে হবে। ওনার ব্রেনে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, উনি ধীরে ধীরে কোমায় চলে যাচ্ছে, এটা ওনারা সবাই বুঝতে পারতেছিল এবং ওনারা বলে আপনারা ওনাকে বাইরে নিয়ে যান, আমরা লোক পাঠাচ্ছি। একজন লোক আসে এবং ওকে মানে একটা মিটার দিয়ে মানে আমরা তো মানে ডাক্তারের জায়গা করি না, আপনার মিটারের নামও জানি না। কিছুদিন লেটে বলে চলে যায়, সমস্যা নেই, কালকে সকালে অপারেশন করলে কিছু হবে, এরকমটা বলে চলে যায়। তখন আমরা সবাই যে রিপোর্ট দেখছি ওখানে আমরা সবাই দেখতেছিলাম যে ওর মস্তিষ্কে এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল যে খুব দ্রুত অক্সিজেন না দিলে ওকে বাঁচানো যেত না।